দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। ই পাসপোর্ট সুবিধা না থাকায় বিপাকে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা। দেশ থেকে ই পাসপোর্ট নিয়ে পর্তুগালে গিয়ে অনেকেই সেই পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। এখন দেশটির বাংলাদেশ দূতাবাসে আবেদন করেও নতুন পাসপোর্ট পাচ্ছেন না তারা। এমন পরিস্থিতিতে বৈধ হওয়া, বাড়ি ভাড়া, চাকরি সহ নানা ক্ষেত্রেই ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রবাসীদের। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলাম মুনের প্রতিবেদনে বিস্তারিত। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে পাসপোর্ট সেবা আরও সহজ করার লক্ষ্যে ই পাসপোর্ট চালু করেছে বাংলাদেশ সরকার। তবে সব দেশের দূতাবাস থেকে প্রবাসীরা এখনও এই সুবিধা পাচ্ছেন না, আর তাতে অনেককেই পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। সহজ ইমিগ্রেশন নীতি এবং দ্রুত অস্থায়ী ও স্থায়ী নাগরিকত্ব পাওয়ার সুবিধা থাকায় ইউরোপের দেশ পর্তুগালে বাংলাদেশের সংখ্যা ক্রমেই বাড়ছে। দূতাবাসের তথ্য বলছে দেশটিতে বসবাস অন্তত 20,000 বাংলাদেশির, যার মধ্যে 3,000 ই পাসপোর্টধারী। প্রায় 500 প্রবাসী ই পাসপোর্ট হারিয়ে পড়েছেন বিপাকে। ই পাসপোর্ট সেবা না থাকায় নতুন পাসপোর্টের জন্য দূতাবাসে আবেদন করেও লাভ হচ্ছে না। এমনকি ই পাসপোর্টধারী হয় আগের মেশিন রিডেবল পাসপোর্টেও তাদের নিতে পারছে না দূতাবাস। বাংলাদেশ লিসবন এম্বাসি কর্তৃপক্ষ আমাকে বলেছে যে ই পাসপোর্টের মেশিনারিজ এখনো তাদের কাছে বাংলাদেশ গভর্নমেন্ট তুলে দেয়। একটা মানুষ যখন 2 বছর ধরে অপেক্ষা করে ফিঙ্গার দেওয়ার জন্য, তো নির্দিষ্ট সময় পর যখন মেইল আসে এবং সেই সময়টাতে যদি তাদের হাতে পাসপোর্টই না থাকে, তখন কিন্তু তাদের ফিঙ্গার দেওয়াটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। আমাদের একটা পাসপোর্ট আমরা পাইতেছি না, তো এটা খুব আসলে কষ্টকর। আর আমরা যে কতটা কষ্টের মধ্যে আছি আসলে এটা আপনাকে বলে বোঝাইতে পারবো না। এমন পরিস্থিতিতে পদে পদে প্রবাসীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাসপোর্ট না থাকায় বৈধ হওয়ার আবেদন করতে পারছেন না তারা। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে গিয়েও পড়তে হচ্ছে অসুবিধায়। তাই অনেকেই ঝুঁকছেন হুন্ডিতে। নানান সমস্যার দিকে এখন ভুক্তভোগী আমি পাসপোর্টের কারণে আমি বাসা সিট নিতে পারছি না, ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছি না। পাসপোর্ট না থাকায় আসলে সমস্যা হচ্ছে যে আমি পর্তুগালে কোনো ভালো একটা কাজ করতে পারতেছি না। বাধ্য হয়ে মানুষ আপনার হুন্ডির পথটা বেছে নিচ্ছে। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা, যেমন আপনার সরকারি সুযোগ সুবিধা, সরকারি যেগুলো প্রয়োজন হয় এই দেশে চলার জন্য, কোনো কিছুই আমরা করতে পারতেছি না। অবশ্য দূতাবাস বলছে দ্রুত এ সমস্যা সমাধানে কাজ করছে সরকার। জহুরুল ইসলাম মুন, যমুনা নিউজ, পর্তুগাল। বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে কুয়েতে অভ্যর্থনা এবং প্রীতি ভোজ আয়োজন করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার দেশটির হোটেল ক্রাউন প্লাজায় বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে হয় এই আয়োজন। এ সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এবং তার স্ত্রী নাহিদ নিয়াজ শিলু অতিথিদের স্বাগত জানান। উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তারাও। দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মনসুর আইয়াদ আল আতিবি। এছাড়া কুয়েতের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক এবং বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট কুয়েতের কর্মকর্তারা অংশ নেন আয়োজনে। আরও অংশ নেন কুয়েত বসবাসরত নানা শ্রেণী পেশার প্রবাসীরাও। Congratulations to Bangladesh. It's a wonderful country. We are happy to be here at the National Day. I would like to wish the Bangladesh people and all the nation of Bangladesh a happy National Day. আমার দৃঢ় বিশ্বাস আমরা যেভাবে এখানে উপস্থাপন করেছি, আমাদের দেশ সম্বন্ধে তাদের ধারণা অনেক বৃদ্ধি পাবে এবং তারা হয়তো অনেকেই ইন্টারেস্টেড হবে আমাদের দেশে গিয়ে ইনভেস্ট করার জন্য। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সম্পৃক্ততা আরও বাড়াতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ইন্ডিয়ান ওশান কনফারেন্সে এই অবস্থান তুলে ধরে পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান বলেছেন, আগামী বিশ্বের গতিপথ নির্ধারণ করবে এই অঞ্চলের দেশগুলো। আর দ্বিপাক্ষিক বা আঞ্চলিক যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের বার্তার মধ্য দিয়ে পর্দা নামল 2 দিনব্যাপী ইন্ডিয়ান ওশান সম্মেলনের। বাংলাদেশ ভারতের যৌথ এই আয়োজনে ছিলেন 25 রাষ্ট্রের প্রতিনিধি। শেষ দিনে 4টি সেশনে খোলামেলা আলোচনায় অংশ নেন তারা। এ সময় আসে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠা ও তা টেকসই করার তাগিদ। বলেন, যুদ্ধের চেয়ে ভয়াবহ হতে পারে অর্থনৈতিক সংকট, সেজন্য দ্বিপাক্ষিক ও আঞ্চলিক উদ্যোগ কাজে লাগানোর পরামর্শ অনেকের। The cost of economic turmoil is sometimes heavier than the cost of war. আমাদের রিজনে
we shall not have and never have conflict. We shall have war. We shall have no wars. We shall have peace, and we shall have prosperity. যুক্তরাষ্ট্র, জাপান সহ পশ্চিমাদের উদ্যোগ আইপিএস নিয়ে ঢাকার অবস্থানের প্রশংসা ছিল অনেকের কণ্ঠেই। ইন্দো প্যাসিফিকের পাশাপাশি ভারত মহাসাগরও যে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ সে কথা জানান দেশটির নীতি নির্ধারকরা। We see strong alignment across a whole host of fronts. We really supported and look forward to helping Bangladesh implement its vision. We'll look for ways to build on the momentum you generate in your conversations this week. And we'll continue to advance our shared vision so we can build a more peaceful, prosperous, and resilient Indian Ocean region. দুদিনের এই সম্মেলনে সরকারের প্রতিনিধি ছাড়াও ছিলেন পেশাজীবীরা। সেখানে স্পষ্ট হয়েছে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সংকট কোনোখানেই সহিংসতা বা যুদ্ধ সমাধান নয়। পিস এবং প্রসপারিটির জায়গা থেকে আমাদেরকে আরও সহনীয় হতে হবে, আমাদেরকে আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করতে হবে। আমরা যেটাতে ভালো সেই ভালোটা আরেক দেশের সাথে শেয়ার করে নিয়ে অন্য দেশের ভালোটা আমাদের কাছে নিয়ে আমরা একসাথে এগিয়ে যাব, এটি হবে মূল বার্তা। এই অঞ্চলের বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোর উন্নয়ন নিশ্চিত করতে আরও বেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি তৈরি অপরিহার্য বলেও মত দেন বক্তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা দিলে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশ কোনো কিছু কিনবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময় বিশ্বব্যাংক তার বরাদ্দ প্রত্যাহার করলেও একমাত্র আওয়ামী লীগ সরকারই প্রতিষ্ঠানটিকে চ্যালেঞ্জ করেছে বলেও জানান তিনি। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 60তম কনভেনশনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির 60তম কনভেনশন উপলক্ষে আয়োজিত 5 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধ্যাপক ডক্টর প্রকৌশলী শুরুতেই প্রকৌশল ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচালকের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। মূল আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, মানুষের উপকারে আসবে এমন বিষয় মাথায় রেখেই প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়ন করছে সরকার। মেগা প্রকল্পের বিরোধিতাকারীদের সমালোচনাও করেন তিনি। অহেতুক বড় বড় প্রকল্প কিন্তু আমরা নেই না। অনেকেই মেগা প্রজেক্ট নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আজকে যখন মেগা প্রজেক্ট যেগুলি শেষ হয়েছে এবং তার সুফল যখন মানুষ ভোগ করছে, তখন যারা এই সমস্ত কথা টক শোতে বলেছিলেন তারা এখন কি জবাব দেবেন সেটা আমার জানতে ইচ্ছা করে। প্রতিদিন সেখানে টক শো হচ্ছে, টক কথাই হচ্ছে। টকের সাথে যদি একটু মিষ্টি মিষ্টি হতো তাহলে আমার ভালো লাগতো। নিজ অর্থায়নে পদ্মা সেতু তৈরির মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। এর আগে বহুবার বহু ক্ষেত্রে বহু সরকারের আমলে, এই বিএনপির আমলে, এসব আমলে তারা অনেক জায়গা থেকে এরকম টাকা বন্ধ করছে। তাদের কিন্তু চ্যালেঞ্জ দেওয়ার মতো মনের ওই শক্তি ছিল না, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছি যে আপনাদের প্রমাণ করতে হবে কোথায় দুর্নীতি। তারা পারেনি। কানাডা ফেডারেল কোর্ট বলে দিয়েছে সমস্ত অভিযোগ ভুয়া, মিথ্যা। দেশের কিছু মানুষ নিজ স্বার্থে বিদেশিদের কাছে অভিযোগ করে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর আরেকটা সিদ্ধান্ত আমি নিতে বলেছি, এখন আবার ওই স্যাংশন দেওয়ার একটা প্রবণতা, যাদের দিয়ে সন্ত্রাস দমন করি সবকে তাদের উপরে স্যাংশন। তাই বলেছি যে দেশ স্যাংশন দেবে তাদের কাছে আমি কিচ্ছু কিনবো না। আমার কি করবে, বাবা মা ভাই বোন সব মেরে ফেলে দিয়েছে, আমার তো হারাবার তো কিছু নেই, কিন্তু আমি আমার দেশটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আপনারা জানেন যে সাইক্লোনের সময় বিদ্যুৎ থাকলে পরে অনেক সময় পানি জমে গেলে সে ইলেকট্রিকিউট হতে পারে। সেটা আগে আমি বলেছি গ্যাস বিদ্যুৎ সব বন্ধ রাখতে হবে, যাতে একটু কষ্ট হবে মানুষের, কিন্তু মানুষের জীবন তো বাঁচবে। কাজে সেই ব্যবস্থাটা আমরা কিন্তু নিচ্ছি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কানাডার মন্ট্রিয়লে জমকালো আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি অডিটোরিয়ামে উদীচী শিল্পগোষ্ঠী মন্ট্রিয়লের উদ্যোগে হয় এই আয়োজন। ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং নাচসহ ছিল নানা পরিবেশনা। উপস্থাপনা করেন শর্মিলা ধর। এছাড়া ছিল হরেক রকমের খাবার, পিঠা ও কাপড়ের স্টল। বেশ কয়েক বছর ধরে উদীচী শিল্পী গোষ্ঠী কানাডায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে।
কয়েকশো প্রবাসী অংশ নেন এই আয়োজনে। সংগঠনের সভাপতি বাবলা দেব উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ের উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে 3টি স্বর্ণ এবং 2টি রৌপ্য পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড টেকনোলজি এক্সিবিশন শীর্ষক অনুষ্ঠানে আয়োজনে বাংলাদেশ দলের কারিগরি পরামর্শক ছিল A2I। শুক্রবার 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী দিনে কৃষি ক্যাটাগরিতে বাংলা ট্রেডার্স, আইসিটি, টেলিযোগাযোগ ও অডিও ভিজুয়াল ক্যাটাগরিতে আমার পে এবং মেডিকেল স্বাস্থ্য ক্যাটাগরিতে স্বর্ণপদক জাইনেক্স হেলথ লিমিটেড। এছাড়া পরিবেশ এনার্জি ক্যাটাগরিতে ইগার্ডিয়ান ও আইসিটি, টেলিযোগাযোগ ও অডিও ভিজুয়াল ক্যাটাগরিতে রৌপ্য অর্জন করেছে বাংলা ট্র্যাক। এ সময় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং দূতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সিলর GM রাসেল রানা এবং প্রথম সচিব প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন। ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির প্রার্থীর বিজয়ে উদযাপনের আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। টাওয়ার হ্যামলেটস ফ্রেন্ডস অব লেবার উদ্যোগে স্থানীয় এক রেস্তোরাঁ হলরুমে হয় আয়োজন। সংগঠনের কোর কোঅর্ডিনেটর আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে এতে উপস্থাপনা করেন নাজমা হুসেইন, হামিদা ইদ্রিস, শাহেদা রহমান এবং আনোয়ার মিয়া। প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস। বক্তব্য রাখেন সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, সাবেক মেয়র সেলিমুল্লাহ, সাবেক মেয়র মতিনুজ্জামান, সাবেক স্পিকার ভিক্টোরিয়া অভাতি সহ অনেকেই। রাত পার হলেই তুরস্কে শুরু হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এদিকে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, অন্যদিকে তার বিরুদ্ধে 6 বিরোধী দলের সমন্বিত প্রার্থী কিলিচ দারুগুলু। শুরুতেই সেলুকের নেতা দারুগুলুর সাথে এরদোগানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও শেষের দিকে জরিপে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্টই। এদিকে নির্বাচনে এরদোগানকে রুশ প্রেসিডেন্ট এবং বিরোধী দলগুলোকে পশ্চিমা শক্তিগুলোর সমর্থন দেয়া নিয়ে চলছে উত্তেজনা। কয়েক ঘন্টা পরই তুরস্ক জুড়ে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন। আনুষ্ঠানিক প্রচারণার পাট চুকে গেলেও গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায় হাজির হচ্ছেন দুই প্রার্থী। 20 বছর ধরে ক্ষমতায় থাকা রিসেপ তাইয়েপ এরদোগানের জন্য এবারের নির্বাচনকে বলা হচ্ছে অগ্নি পরীক্ষা। বিরোধী 6 রাজনৈতিক দল একজোট হওয়ায় চাপের মুখে এরদোগান। তার মূল প্রতিদ্বন্দ্বী সেকুলার নেতা CHP কিলিচ দারুগলু প্রার্থিতায় থাকলেও আলোচনায় নেই অপর মধ্য ডানপন্থী নেতা সিনান ওগান। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের অভাব সহ নানা চাপে থাকা তুরস্কে সাম্প্রতিক ভূমিকম্প বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে বর্তমান প্রেসিডেন্টকে। তুর্কি জাতি মুক্তি চায়। এদেশে গণতন্ত্র এবং মুক্ত চিন্তার সঠিক ও সত্যিকারের পরিবেশ ধ্বংস করে ফেলা হয়েছে গেল 20 বছরে। ভোটের মাধ্যমেই জনগণ এই পরিবর্তন আনবেন। যদিও সব আলোচনার চাপকে উড়িয়ে দিয়ে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী এরদোগান। গেল 2 দশকে বিশ্ব রাজনীতিতে তুরস্কের কৌশলনীতিক কূটনৈতিক অবস্থান সক্ষমতা বাড়ানোর পেছনের মূল কারিগর এরদোগান। এছাড়াও করোনা সহ নানা সংকট সফলতার সাথে সামাল দিয়ে প্রশংসা কুড়িয়েছেন একে পার্টির এই নেতা। আজকে দেখুন বৈশ্বিক অবস্থানে তুরস্ক কোথায় রয়েছে। প্রতিটি সংকটের সংঘাতে মধ্যস্থতা করছে তুরস্ক। বৈশ্বিক কূটনীতিতে আজ বিশ্বস্ত ও গ্রহণযোগ্যতা অর্জন করেছি আমরা। শুধু তাই নয়, প্রতিরক্ষা খাতে নিজেদের যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে তা পুরো অঞ্চলে আমাদের করেছে একক এবং অনন্য। তাই আমার বিশ্বাস তরুণরা ভোট দেওয়ার সময় এসবই বিবেচনা করবেন। তুরস্কের এবারের নির্বাচনে নতুন ভোটারদের সংখ্যা প্রায় 50 লাখ, যার বড় অংশকে এরদোগানের সমর্থক হিসেবে মনে করা হয়। তবে মধ্যবয়সী ভোটাররা চান পরিবর্তন। অন্যদিকে মোট ভোটারদের মধ্যে নারীর সংখ্যা প্রায় 50%। জরিপে উঠে এসেছে নারী ভোটারদেরও বড় একটি অংশ ক্ষমতা চান এরদোগানকেই। এদিকে তুরস্কের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে চলছে উত্তেজনা। এরদোগান বিরোধী জোটের পক্ষে এরই মধ্যে অবস্থান স্পষ্ট করেছে পশ্চিমা শক্তি। অন্যদিকে এরদোগানকে সমর্থন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।